তো হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই তোমরা আজ ভালো আছো। তো আজকে আমরা ক্লাস নবম শ্রেণীর দ্বিতীয়তম অধ্যায় ইতিহাস বিষয়ে দ্বিতীয়তম অধ্যায় হচ্ছে নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ, বিপ্লবী আদর্শ, সেই সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে অলরেডি আমি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোনগুলো যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলো বলে দিয়েছি, এবং যে কোশ্চেনগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট সেগুলোকে ডিসকাশনও করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনগুলোর অ্যান্সার দেখোনি তারা অবশ্যই তোমরা কোশ্চেনগুলো দেখে নেবে, ঠিক আছে? তো আগের দিন আমি একটা কোশ্চেন 4 মার্কের বলেছিলাম যে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বা বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় কেন। তো সেটা ছায়া প্রকাশনী সহায়িকা বই থেকে করেছিলাম। আজকে তার অপোজিট, অর্থাৎ নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকের বইটা হচ্ছে রায়মার্টিনের বই, 4 মার্কের কোশ্চেন। রায়মার্টিনের নেপোলিয়নকে কেন বিপ্লবের ধ্বংসকারী বলা হয় সে সম্পর্কে আলোচনা। তো আমরা সবাই জানি নেপোলিয়ন বলাটা ভুল। ফরাসি বিপ্লবে যে 3টি আদর্শ ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই 3টির মধ্যে সাম্য আর মৈত্রী আদর্শ নেপোলিয়ন প্রতিষ্ঠা করতে পারলেও স্বাধীনতার যে আদর্শ সেটা তিনি ধ্বংস করেছিলেন। কেন ধ্বংস করেছিলেন, কিসের জন্য ধ্বংস করেছিলেন সে সম্পর্কেই আজকের আলোচনা। তার সংস্কারের প্রকৃতি বিশ্লেষণ করলে স্পষ্ট যে নেপোলিয়ন স্বাধীনতা, গণতন্ত্রকে পদানত করেছিলেন, অর্থাৎ ধ্বংস করেছিলেন। তিনি নিজেও স্বীকার করেন যে তিনি নাকি বিপ্লবের ধ্বংসকারী। এই বিপ্লবের ধ্বংসকারী তাকে কেন বলা হয় সে সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে, যেমন তার বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা, অর্থাৎ 1804 খ্রিস্টাব্দে যবে তিনি সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেন তবে থেকেই তিনি কিন্তু পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছেন। রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সেগুলোও তিনি পালন করেছেন। তাই বলতেই পারা যায় যে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের ধ্বংসকারী। এবার আসা যাক যে ইম্পর্ট্যান্ট পয়েন্টটার জন্য, অর্থাৎ যে নেপোলিয়ন স্বাধীনতা ধ্বংস করেছিলেন। তাহলে নেপোলিয়ন সাম্য মৈত্রী প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু স্বাধীনতা ধ্বংস করেছিলেন। নেপোলিয়ন কি করেছিলেন? নেপোলিয়ন ফ্রান্সে প্রতিনিধিমূলক প্রতিষ্ঠানকে তুলে দিয়ে গণতন্ত্রের মুখোমুখি হয়ে পলিস গঠন করেছিলেন। পলিস মানে আমরা জানি নগর রাষ্ট্র, অর্থাৎ ছোট্ট ছোট্ট রাষ্ট্রকেই পলিস বলা হয়, নগর রাষ্ট্র। সেই পলিস গঠন করেছিলেন। রাজনৈতিক দলগুলির স্বাধীন কার্যকলাপকে সীমাবদ্ধ করে দেন, মানে তারা তাদের নিজের মতো করে নিজেদের রাজনৈতিক মতামত জ্ঞাপন করতে পারতেন না। এছাড়া যেসব প্রাদেশিক আইন ছিল সেগুলোর ক্ষমতাকে নিজের হাতে তুলে নেন। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা খর্ব করেন, যা ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শের পরিপন্থী ছিল। তাই আমরা বলতেই পারি যে তার যে বিপ্লব, যেটি সাম্য, মৈত্রী, স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত ছিল, সেই স্বাধীনতা তিনি ধূলিসাৎ করে দিয়েছিলেন, অর্থাৎ নষ্ট করে দিয়েছিলেন। তাই তাকে কখনোই বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় না, তিনি ছিলেন বিপ্লবের ধ্বংসকারী। নেক্সট, শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ। নেপোলিয়ন আমরা জানি ফ্রান্সে ইউনিভার্সিটি গঠন করেছিলেন, তারপরে বিভিন্ন স্কুল কলেজ স্থাপন করেছিলেন, কিন্তু নেপোলিয়ন শিক্ষানীতির আসল যে উদ্দেশ্য সেটা ছিল সম্রাট ও রাষ্ট্রের প্রতি অনুগত্য শ্রেণীতে পরিণত করা। তিনি জ্যাকোবিনদের দল ছিল তাদের সার্বজনীন প্রাথমিক শিক্ষানীতি বাতিল করে দিয়েছিলেন, বিপ্লবী আদর্শকে ধ্বংস করেন। নারী শিক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন উদাসীন, অমনস্ক। অর্থাৎ যে নেপোলিয়নকে আমরা তার সংস্কারে দেখি যে নেপোলিয়ন বিদ্যালয়, ইউনিভার্সিটি, সাধারণ মানুষের জন্য বিভিন্ন বিদ্যালয়, কিন্তু সেটা মাত্র তার দলের বা তার অনুগত লোকদের জন্য করা ছিল। তাই তাকেই বিপ্লবের সন্তান নয়, বিপ্লবের ধ্বংসকারী হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। নেক্সট আমরা আসি ধর্মীয় ক্ষেত্রে বিচ্যুতি বা
ধর্মীয় ক্ষেত্রে তার খামখেয়ালি, তিনি আমরা এর আগেও বলেছিলাম তিনি ক্যাথলিক পোপদের সঙ্গে একটা ধর্মমীমাংসার চুক্তি বা কনকর্ডার স্বাক্ষর করেছিলেন। কিন্তু এতে কি করা হয়েছিল? কনকর্ডাতে বলা হয়েছিল রাষ্ট্র যাকে পোপে নিয়োগ করতে বলবে পোপ সেটা সম্মত দিবে। তিনি ফরাসি বিপ্লবে যে ধর্মীয় নীতির ভাবনা বর্জন করেছিলেন। 1801 খ্রিস্টাব্দে ধর্মমীমাংসার চুক্তির ক্যাথলিক চার্চের ক্ষমতাকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমরা শেষ পয়েন্টটাতে এসে গেছি, যেটি ছিল তাকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলবো। নেপোলিয়ন বহু ক্ষেত্রে বিপ্লবের আদর্শ লঙ্ঘন করেছিলেন। ঐতিহাসিক টটস্কি কি বলেছেন? সামরিক শক্তির দ্বারাই নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিল। আসলে তিনি আত্মপ্রতিষ্ঠার জন্যই বিপ্লবকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করেন। অর্থাৎ যখন দরকার ছিল মানুষের আনুগত্য, তখন তিনি সেই আনুগত্যটাকে নিয়েছিলেন, এবং যখন দেখেছেন যে তার সামরিক শক্তি পূর্ণতা লাভ করেছে, তখনই সেই মানুষেরই উপর অত্যাচার জুলুম শুরু করেছিলেন। তাই আসলে তিনি আত্মপ্রতিষ্ঠার বিপ্লব নিজের প্রয়োজন মতোই ব্যবহার করেছিলেন। অনুরূপভাবে লেপেভর, মাতিয়ে, গডউইন প্রমুখ ঐতিহাসিকদের মতে নেপোলিয়ন কিন্তু বিপ্লবের সন্তান নয়, তিনি বিপ্লবের ধ্বংস করেছিলেন। কারণ বিপ্লবের যে আদর্শ ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেটাকে তিনি নষ্ট করেছিলেন। নিজের প্রয়োজন যখন ছিল তখন তিনি সেটাকে ব্যবহার করেছেন, আবার যখন প্রয়োজন হয়নি সেটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়েছেন নিজের স্বার্থে। যেভাবে একটা দেশের নেতা নিজের প্রয়োজনে সাধারণ মানুষকে ভোটের সময় লোভ দেখিয়ে ভোট নেয়, এবং ভোট ফুরিয়ে গেলেই তার সমস্ত কার্যকলাপ হাত গুটিয়ে নিয়ে সেই সাধারণ মানুষের উপর কর আরোপ করে, তাদের উপর জুলুম করে, অত্যাচার করেই, ঠিক তেমনি নেপোলিয়ন সাধারণ মানুষকে নিজের আনুগত্য আনার জন্য 1804 খ্রিস্টাব্দে নিজের আনুগত্য আনার জন্য বিপ্লবের আদর্শ প্রচার করেছিলেন। কিন্তু সেই জায়গায় তিনি যখন নিজে সম্রাট হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেন, পরবর্তীকালে দেখা যায় তিনি সেই বিপ্লবকেই ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছিলেন। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবে সবাই।